সকলকে আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আমি প্রীতলি মোদক। মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আজকের এই বিশেষ ওয়েবিনারে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় ভারতে বিবেকানন্দ, উদ্দেশ্য ও উপায়ের খোঁজে, দি বিবেকানন্দ ব্লুপ্রিন্ট। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট গবেষক ও বক্তা ডক্টর শুভঙ্কর ঘোষ রায় চৌধুরী। ডক্টর শুভঙ্কর ঘোষ রায় চৌধুরী পেশাগতভাবে ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক, তবে তার বর্তমান গবেষণার মূল ক্ষেত্র রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্তরে। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের বাংলা মুখপত্র উদ্বোধনের সঙ্গে অনুবাদক ও প্রাবন্ধিক হিসেবে যুক্ত। তার অন্যতম লক্ষ্য হলো ব্যবহারিক ও প্রয়োগমূলক দৃষ্টিভঙ্গিতে স্বামী বিবেকানন্দের জীবন দর্শন ও বাণীকে যুব সমাজের কাছে সহজ, প্রাসঙ্গিক এবং কার্যকরভাবে পৌঁছে দেওয়া। আর দেরি না করে আমি ডক্টর শুভঙ্কর ঘোষ রায় চৌধুরী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। সকলকে নমস্কার। আমরা নিয়মিতভাবে স্বামীজির লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়ার কিছু কিছু বক্তৃতার পাঠ এবং আলোচনা করছি। স্বামীজির কলম্বো ও রামনাদে প্রদত্ত বক্তৃতা দুটো থেকে ভারতবর্ষের একটা ছবি আমরা পাই। যে সময়ে ভারত এবং ভারতবাসী পরাধীনতার, হীনমন্যতার অন্ধকারে একরকম ডুবে ছিলেন, সেই অবস্থায় স্বামীজি ভারতের ইতিহাস খুঁড়ে বার করে আনছেন একটা বিকল্প ভাষ্য। আত্মমর্যাদা এবং আত্মশক্তি ফিরিয়ে আনার একটা প্রায়োগিক দর্শন তিনি তুলে আনছেন। কলম্বো আর রামনাদের বক্তৃতায় স্বামীজি বারবার বলছেন ভারতকে কেন ভালোবাসা যায়, ভারতকে কেন ভালোবাসা উচিত। দেশ সম্বন্ধে যারা হীন জ্ঞান করেন সেরকম মানুষদের বারবার দেখাচ্ছেন যে দেশকে, মানুষকে কিভাবে ভালোবাসা সম্ভব, দেশের প্রতি, দেশবাসীর প্রতি কি কর্তব্য আমাদের, সেটা বলারও আগে বিবেকানন্দ একটা প্রেক্ষিত তৈরি করছেন সবার জন্য, যে কর্তব্য যে করব সেটা কার জন্য করব এবং কেন করব। আগের দিনই আমরা আলোচনার একেবারে শেষ লগ্নে বলছিলাম যে ঠাকুরের কথা মতো যাকে ভালোবাসবো তাকে ভালো করে জানার কাজটি বিবেকানন্দ করছেন। ঠাকুরের সেই কথা যে যাকে ভক্তি করবি তাকে জানবি না কেন, জেনে তবে তো ভক্তি। বিবেকানন্দ সেই কাজটি করছেন ভারতবর্ষ সম্বন্ধে। তবে কলম্বো আর রামনাদের মাঝে আরো কয়েকটা ঘটনা কিন্তু ঘটে গেছে। তার মধ্যে একটি ঘটনার কথা আমরা আজকে আলোচনা করব। আমরা যদি লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়ায় বক্তৃতাগুলোকে দিন অনুযায়ী ফলো করতে থাকি, আমরা দেখব কলম্বো, তারপরে আসছে জাফনা, প্রথম দুটো বক্তৃতা। জাফনার বক্তৃতাটি বেদান্ত বিষয়। অ্যাকচুয়ালি লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়ার অনেকগুলি বক্তৃতাই সরাসরি বেদান্ত বিষয়। বেদান্ত বিষয়ক সেই বক্তৃতাগুলি আপাতত আমরা আমাদের আলোচনা থেকে সরিয়ে রেখেছি এবং সরাসরি আমাদের ফোকাসটা ভারতবর্ষের বর্তমান অর্থাৎ তৎকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে স্বামীজি যে উপায়গুলি, সমাধানগুলি ভারতবাসীর সামনে তুলে আনছিলেন সেই দিকটায়। স্বামীজির ফলিত বেদান্তের বিষয় বা বেদান্তকে নতুন ভারতের রূপকল্পে প্রয়োগ বিষয়ে যে ভাষণগুলো, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এবার জাফনায় বক্তৃতা দেওয়ার পর স্বামীজি পা রাখেন পাম্বানে, সেখানে একটা বক্তৃতা করেন এবং সেখান থেকে যান রামেশ্বরম মন্দিরে। সেই মন্দিরে পুরোহিতদের উপস্থিতিতে আরো একটি বক্তৃতা করেন। খুব সংক্ষিপ্ত বক্তৃতা সেটা। এই দুটো বক্তৃতা নিয়ে আমাদের এই আলোচ্য বিষয় যে ভারতে বিবেকানন্দ, উদ্দেশ্য ও উপায়ের খোঁজে। আজকে উদ্দেশ্য এবং উপায়ের মধ্যে সম্ভবত উদ্দেশ্যটা নিয়েই আমাদের কথা বলা হবে। একসাথে খুব তাড়াহুড়ো করে অনেকটা কভার করে তো
কোনো অর্থ নেই তার, যেখানে আমরা একটা সিরিজ হিসেবেই এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। পাম্বানের বক্তৃতায় স্বামীজি খুব স্পষ্টভাবে তুলে ধরছেন ভারতবাসী হিসেবে দেশের এবং বিশ্বের নিরিখে আমাদের উদ্দেশ্য কি, কর্তব্য কি, যা আমাদের প্রাণিত করবে কর্মের দিকে। আর রামেশ্বরমের বক্তৃতায়, যেটা পাম্বানের পর আসছে, সেখানে তিনি সরাসরি কথা বলছেন এই যে কর্তব্যকে, দায়িত্বকে, সেটাকে কর্মে পরিণত করার উপায় কি বা পন্থা কি সেটা নিয়ে। এবার এই যে উদ্দেশ্য এবং উপায়, আমার কর্তব্য কি এবং সেই কর্তব্যকে যে আমি বাস্তবায়িত করব সেই পন্থা কি, উপায় কি, এই দুটো বিষয় নিয়েই স্বামীজি যে সেই সময় আহ, দিন রাত প্রায় চিন্তার মধ্যে আছেন, তার একাধিক প্রমাণ কিন্তু আমরা পাই। শুধু বক্তৃতার সময় নয়, স্বামীজির ভাবনায় এই বিষয়গুলো নিয়ে আশা আশঙ্কা তখন একরকম কনস্ট্যান্ট ছিল। এই যে সময়টার কথা বলছি, আহ, জানুয়ারির শেষ, ফেব্রুয়ারির শুরু, জানুয়ারির শেষই বলা যায়, ওরকম একটা সময়, 1897 সাল, তারই কাছাকাছি, তার অল্প কদিন পর ভারতী পত্রিকার তৎকালীন সম্পাদিকা সরলা দেবীকে একটা চিঠি লিখছেন স্বামীজি। সেখানে বলছেন, আমি এবার স্বামীজিকে উদ্ধৃত করছি এই জায়গাটায়, স্বামীজি বলছেন, উদ্দেশ্য অনেক আছে, উপায় এদেশে নাই। এখান থেকেই অ্যাকচুয়ালি আমি আজকের যে শিরোনামটা, তার শব্দ দুটোকে বেছে নিয়েছি। উদ্দেশ্য অনেক আছে, উপায় এদেশে নাই। আমাদের মস্তক আছে, হস্ত নাই। আমাদের বেদান্ত মত আছে, কার্যে পরিণত করিবার ক্ষমতা নাই। আমাদের পুস্তকে মহাসাম্যবাদ আছে, আমাদের কার্যে মহাভেদ বুদ্ধি। মহা নিঃস্বার্থ কর্ম ভারতেই প্রচারিত হইয়াছে, কিন্তু কার্যে আমরা অতি নির্দয়, অতি হৃদয়হীন, নিজের মাংসপিণ্ড শরীর ছাড়া অন্য কিছুই ভাবিতে পারি না। সরলা দেবীকে স্বামীজি বলছেন একটা চিঠিতে। এবং এ কথা যে শুধু সরলা দেবীকে বলছেন তা নয়, অন্যত্র বলছেন বিবেকানন্দ, হয়তো অন্যভাবে অন্য উদাহরণ ব্যবহার করে, কিন্তু ভারতের অস্তিত্বের এই যে একটা প্যারাডক্স, একটা বৈপরীত্যময় দিক, এটাকে দারুণভাবে তিনি চিহ্নিত করেছিলেন। এবং সে নিয়ে প্রায় সময় শঙ্কিত থাকতেন যে বিপরীতমুখী এই দুটো শক্তির মধ্যে ভবিষ্যতের ভারত পাছে জড় অবস্থা বা নেতিবাচক অবস্থাটাকেই না বেছে নেয়। কিন্তু তিনি নিজে যেহেতু মানে আমরা বলি অ্যান অপটিমিস্ট ফর অল সিজন, সর্বক্ষণই তার ইতিবাচক চিন্তা, ইতিবাচক ভাবনা, তাই তিনি কথাই আমাদেরকে বলে গেছেন যথাসম্ভব। আচ্ছা, পাম্বানে আমরা আবার প্রসঙ্গে ফিরে আসি। পাম্বানে স্বামীজি এসে পৌঁছানোর যে মুহূর্তটা, সেটা স্বামী গম্ভীরানন্দের যুগনায়ক বিবেকানন্দের যে দ্বিতীয় খণ্ড খুব সুন্দরভাবে বর্ণনা করা। আমরা সেই জায়গাটা একটু ইতিহাসে বিষয়টিকে দেখে নিই প্রথমে, তারপরে আমরা আলোচনায় ঢুকবো। সেই বইতে আমরা পাচ্ছি, জাহাজ 26শে জানুয়ারির অপরাহ্ন 3টে পাম্বান দ্বীপে অবস্থিত পাম্বান রোডে উপস্থিত হলো। রামনাদের রাজার আমন্ত্রণানুসারে স্বামীজি পাম্বান থেকে রামেশ্বর যাওয়ার জন্য জাহাজ থেকে নামতে প্রস্তুত হচ্ছেন, এমন সময় তিনি সংবাদ পেলেন যে রামনাদ রাজ তাকে নিয়ে যাওয়ার জন্য রাজকীয় নৌকা নিয়ে পাম্বান রোডে আসছে। রাজার সঙ্গে স্বামীজির মিলন বড়ই হৃদয়স্পর্শী ছিল। স্বামীজি বললেন যে যারা তাকে বিদেশে প্রেরণের অভিপ্রায় পোষণ করতেন এবং সেজন্য তাকে উৎসাহিত ও সাহায্য করেছিলেন, তাদের মধ্যে রামনাদ রাজ ছিলেন অন্যতম অগ্রণী ব্যক্তি। পাম্বানবাসীর পক্ষ থেকে অভিনন্দন পাঠ করলেন শ্রীযুক্ত নাগলিঙ্গম পিল্লে। সেই অভিনন্দন বার্তায় অন্যান্য কথার মাঝে বলা হলো
পাশ্চাত্য দেশে আপনার হিন্দু ধর্ম প্রচারে যথেষ্ট সুফল ফলেছে। এক্ষণে এই নিদ্রিত ভারতকে তার বহুদিনের অজ্ঞান নিদ্রা থেকে জাগাবার জন্য অনুগ্রহপূর্বক উঠে পড়ে লাগুন। এই ছিল ভারতের নেতৃত্ব গ্রহণের সুস্পষ্ট আমন্ত্রণ। গম্ভীরানন্দজি লিখছেন তার বইতে। এবার এই অভ্যর্থনার প্রত্যুত্তরে স্বামীজি যে কথাগুলো বলছেন তার মধ্য থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে ভারতের তথা ভারতবাসীর মুখ্য জীবন উদ্দেশ্য এবং কর্তব্য সম্বন্ধে। তার আগের বলা কথাগুলো স্বামীজি আর একবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। ভারতবর্ষকে দেখার চোখটা তিনি আর একবার ঠিক করে দিচ্ছেন আমাদের। তাম্বানের এই বক্তৃতার একদম শুরুতেই স্বামীজি বলছেন, our sacred motherland is a land of religion and philosophy, the birthplace of spiritual giants, the land of renunciation, where alone there has been the highest ideal of life open to man. যে কথা এর আগেও স্বামীজি বলেছেন, ভারত ধর্ম এবং আধ্যাত্মিকতার দেশ। আধ্যাত্মিক মনীষীরা এদেশে জন্ম নিয়েছেন, দীর্ঘদিন ধরে নিয়ে চলেছেন, তাদের একটা লিনিয়েজ একটা তৈরি হয়েছে। এদেশ ত্যাগের ভূমি, ল্যান্ড অফ রিনাউন্সিয়েশন, যেখানে এই যে সর্বোত্তম বা সর্বোচ্চ আদর্শ মানব জীবনে সেই কথা বারবার প্রতিধ্বনিত হয়েছে। এবং ভারতের ইতিহাস, ভারতের পরিচয় এরকম বলেই বর্তমান ভারতের মানুষেরও একটি নির্দিষ্ট দায়িত্ব আছে দেশের প্রতি, দেশবাসীর প্রতি এবং সর্বোপরি পৃথিবীর প্রতি, বিশ্বের প্রতি। বিবেকানন্দ বলছেন একটু পরেই এই প্রসঙ্গে তিনি বলছেন যে we have now been placed in a very critical and responsible position. A great moral obligation rests on the sons of India. একটা আভাস দিচ্ছেন যে আমাদের এই ইতিহাসের কারণে, আমাদের এই ঐতিহ্যের কারণে আমরা একটা বিশেষ পজিশনে এই মুহূর্তে অবস্থান করছি, যেই পজিশনে অবস্থান করে আমাদের ভারতের প্রতি এবং দেশবাসীর প্রতি একটা নির্দিষ্ট কর্তব্য আছে, একটা দায়িত্ব আছে আমাদের। আবারও আমরা একটুখানি এগিয়ে যাই। আমাদের স্বামীজি স্মরণ করাচ্ছেন অন্যান্য দেশের আদর্শ হতে পারে পলিটিক্স, মিলিটারি প্রাওয়েস, কমার্শিয়াল সুপ্রিমেসি, মেকানিক্যাল জিনিয়াস, যা কিছু হতে পারে, তাদের আদর্শ তাদের কাছে। ভারতকে তাদের সঙ্গে কম্পিট করতে হবে না, এই জায়গাটা স্বামীজি খুব স্পষ্টভাবে আমাদেরকে বোঝাতে চাইছেন যে উই আর নট হিয়ার টু কম্পিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ভারতবর্ষের ইতিহাসে যে বিষয়টার চর্চা প্রতিটি যুগেই নিয়মিতভাবে হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে যেই চর্চা ইভলভ করেছে, ভারত সেই আধ্যাত্মিকতা, সেই দর্শনকেই কেন্দ্র করে তার পথটা বেছে নিক। সেই দর্শনই, সেই আধ্যাত্মিকতাই হোক ভারতের আদর্শ। এবার পৃথিবীর নানা দেশে, নানা সভ্যতায় যে বদলগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে, সেই সময় যে অগ্রগতির জোয়ার আসছে, তার তুলনায় ভারতকে অনেকটাই ম্রিয়মাণ বলে কিন্তু বোধ হয়। এমন অভিযোগ একসময় খুব চাউর ছিল। স্বামীজি কিন্তু এই অভিযোগ মানছেন না, বরং বলছেন, স্বামীজির কথা আবার কোট করছি এখান থেকে, I discard the idea that India was ever passive. Nowhere has activity been more pronounced than
in this blessed land of ours. This activity manifests here in religion. অর্থাৎ সমালোচনায় ভারতকে যে প্যাসিভ বলা হয়েছে, ইনার্ড বলা হচ্ছে, সেইটাকে কিন্তু স্বামীজি স্বীকার করছেন না। তুলনাটা কোন পরিসর থেকে করা হচ্ছে? পয়েন্ট অফ কম্প্যারিজনে ভুল থেকে যাচ্ছে। স্বামীজি বলছেন যে আমরা সাধারণত যেটা বলে থাকি যে an elephant cannot be judged by its ability to fly, বা একটা মাছ সে কত জোরে দৌড়তে পারে ডাঙায় সেটা দিয়ে তার বিচার হয় না। তার মানে এই নয় যে একটা হাতি বা একটা মাছের প্রাণী জগতে কোনোই প্রাসঙ্গিকতা নেই, গুরুত্ব নেই। তাদের ক্ষমতা অনুযায়ী তাদের বিচার করলে নিশ্চয়ই তাদের গুরুত্ব খুঁজে পাওয়া যাবে। ভারতের ক্ষেত্রেও স্বামীজি এই কথাতেই কম বেশি আসতে চাইছেন। আমরা যেমন পৃথিবীর আপার মোস্ট বা আউটার মোস্ট সারফেস দিয়ে চলাফেরা করি, ভৌগোলিক জায়গা থেকে বলছি, কিন্তু পৃথিবীর যে কেন্দ্র, কোর, এখনো প্রচন্ড ভোলাটাইল, প্রচন্ড ভালনারেবল, হাইপার অ্যাক্টিভ। অথচ এই কোর, তার যা আলোড়ন, সেটা তো আমরা সারফেসে অনুভব করি না। এবার অনুভব করি না মানেই কি সেটা নেই? সেটা তো নয়, সেটা তো হতে পারে না। নাকি আমাদের এই বাইরের পৃথিবীতে বদলের বা পরিবর্তনের যা সংজ্ঞা, তার সঙ্গে পৃথিবীর কেন্দ্রের তুলনা করে বলবো যে সেখানে কোনো বদলই হচ্ছে না, সেটা নিষ্ক্রিয়? তবে তো খুবই ভুল বলা হবে। একইভাবে যে জগৎটা জুড়ে আমাদের বেঁচে থাকা, তার মোটামুটি তিনটে লেয়ার। একদম বাইরে একটা মেটেরিয়াল লেয়ার, আমার কথা নয়, স্বামীজিরই কথা, আমি আমাদের মানে কথ্য ভাষায় বলছি জিনিসটা শুধু। একদম বাইরে একটা মেটেরিয়াল লেয়ার, বস্তু জগৎ, সব রকম চোখে পড়ার মতো বদল, অগ্রগতি এই স্তরে প্রতিনিয়ত ঘটে চলেছে। এর ভিতরে একটা সেকেন্ড লেয়ার, যেটা আমাদের বৌদ্ধিক স্তর বা ইন্টেলেকচুয়াল প্লেন, এর বদলও অনুভব করা যায়। এমনকি ভাবনায় কোনো বড় রকমের চেঞ্জ এলে সেটা আমাদের এই বস্তু জগতেও পরিলক্ষিত হয়, সেই বদলের ফলে যে যে চেঞ্জগুলো মেটেরিয়ালি ঘটতে শুরু করলো। এবং এই মেটেরিয়ালিস্টিক এবং ইন্টেলেকচুয়াল প্লেনের পরে বা ভিতরে থাকে স্পিরিচুয়াল কোর বা আধ্যাত্মিক স্তর। বলাই বাহুল্য, মেটেরিয়ালিস্টিক প্লেনের আলোড়ন আন্দোলন দিয়ে বিচার করলে স্পিরিচুয়াল প্লেনকে একরকম স্ট্যাটিক বলেই বোধ হবে। তার তরঙ্গ আমাদের বাইরের স্তরে আলাদাভাবে বোঝা যায় না। তার মানে কি সে তরঙ্গহীন? তার মানে কি সে মৃত? স্বামীজি এই প্রশ্নগুলো তুলছেন পাম্বান লেকচারে। প্রতি মুহূর্তে, প্রতিটি যুগে ব্যক্তির এবং সমষ্টির, ইন্ডিভিজুয়াল এবং কালেকটিভ স্পিরিচুয়াল প্লেনে অনবরত বদল ঘটে চলেছে, যে সে ক্রিয়াশীল। কিছু যে ইটার্নাল এথিক্যাল এবং মরাল প্রিন্সিপালস, যেগুলো যুগের প্রয়োজনে নতুন নতুন ভাবে প্রকাশিত হচ্ছে, তরঙ্গ পাঠাচ্ছে আমাদের বৌদ্ধিক জগতে, প্রকাশিত হচ্ছে বহির্জগতে। কিন্তু অন্তর্জগতের সাথে বহির্জগতের গতি তো মিলবে না কোনোদিনই। দুটো স্ট্যান্ডার্ড অফ অ্যাক্টিভিটি সম্পূর্ণ আলাদা। একইভাবে এই যে তিনটি আলাদা আলাদা স্তরের কথা বললাম বা স্বামীজি বললেন, তিনি এবার বিচার করছেন যে কোন স্তরের ক্ষমতা কতটা। আপাত দৃষ্টিতে মনে হবে যে স্তরের অ্যাক্টিভিটি যত বেশি চোখে পড়ে সে তত বেশি ক্ষমতাশালী, কিন্তু আসলে ঠিক বিপরীত। স্বামীজি বলছেন, তার লেকচারের অংশ থেকে আমি পড়ছি, গ্রেট ইনডিড are the manifestations of muscular power, and marvelous the manifestations of the intellect expressing themselves through machines by the appliances of science. Yet none of these is more potent than the influence which spirit exerts upon the world.
এবার ছোটবেলায় পড়ে আসা বা জানা কথা এগুলো যে পেশি শক্তির জোরে মানুষ কিছুটা দূর যেতে পারে, বুদ্ধির জোর তাকে নিয়ে যায় আরো কিছুটা, কিন্তু আদর্শ ও মূল্যবোধের জোরে, ব্যক্তিত্বের জোরে, চরিত্রের জোরে সে যায় সবচেয়ে দূর অব্দি। এবার এই পুরো সময়টা জুড়ে পাম্বান লেকচারে গীতায় শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে তার স্বরূপ এবং শক্তি স্মরণ করিয়ে দিয়ে যুদ্ধে উদ্যমী হতে বলছেন, বিবেকানন্দ ঠিক সেই কাজই করছেন ভারতবাসীর সাথে। নিজের ক্যাপাবিলিটি সম্বন্ধে ভারতের যে ভুল ধারণাগুলো ছিল সেগুলো তিনি দূর করছেন, ভারতকে নিজের অতীতটা মনে করিয়ে দিচ্ছেন এবং আলস্য ত্যাগ করে কাজে ব্রতী হতে বলছেন। কোন কাজে ব্রতী হতে বলছেন তিনি, সেটারও একটা ডিরেকশন প্রয়োজন, একটা নির্দিষ্ট কিছু থাকবে। কোন দায়িত্ব তিনি অর্পণ করছেন, বিবেকানন্দের কথা, the eyes of the whole world are now turned towards this land of India for spiritual food, and India has to provide it for all the races. পৃথিবীতে তখনও, পৃথিবীতে এখনো দিকে দিকে এক্সপ্লয়টেশন, ক্ষমতার অপব্যবহার, এই সব কিছুর একটি উৎসস্থল এই মানুষের অন্তহীন লোভ, চাহিদা, বাসনা। তাই কথাটা পুরনো হলেও বারবার এই কথা সকলের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন যে লোভ ও বাসনাকে জয় করা, ত্যাগ করা ব্যতীত অন্য কোনো মুক্তি, অন্য কোথাও কোনো মুক্তি মানুষের জন্য নেই, থাকতে পারে না। যে মানুষ বস্তুর প্রতি লোভ দ্বারা বা সম্পদে তার আসক্তি দ্বারা আবদ্ধ, সে তো একদম প্রথম প্রাইমারি স্টেপেই আটকে আছে। সে অন্য কোথাও ইন্টেলেকচুয়ালি বা স্পিরিচুয়ালি মুক্ত হবে, সে তো একটা অ্যাবসার্ড চিন্তা। কাজেই পৃথিবীর এই সময় প্রয়োজন ত্যাগের মন্ত্র, স্বামীজি বলছে। ত্যাগের কথা এর আগের দুটো লেকচারেও আমরা দেখেছি কিভাবে ফিরে ফিরে আসছে, এবং ভারতের বেদান্তের মতো স্পষ্টভাবে অন্যত্র ত্যাগের মন্ত্র উচ্চারিত আর হয়নি স্বামীজির কথা। এ কথা আমরা এর আগের আগের আলোচনাতেই দেখেছি যে স্বামীজি বলছেন ধর্ম বা আধ্যাত্মিকতা ভারতের মূল সুর বটে, কিন্তু ভারতে তো বিচিত্র সব ধর্ম এবং সেই ধর্মের বিচিত্র সব পথেরও অভাব নেই, কিন্তু সেই বিচিত্রতার মধ্যে কমন গ্রাউন্ড হলো প্রতিটি পথই নিজের মতো করে ত্যাগের কথা বলে। এটাই ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটির বৈশিষ্ট্য, এটাই ইউনিকনেস। এবং স্বামীজি দেখছেন সবচেয়ে বেসিক মেটেরিয়াল লেভেল থেকে সবচেয়ে সূক্ষ্ম আধ্যাত্মিক স্তর সর্বত্র এই ত্যাগই মানুষকে বাঁচাতে পারে। তাই ভারতের উদ্দেশ্য বা কর্তব্য হলো সারা বিশ্বের কাছে এই উচ্চতম আধ্যাত্মিক সত্য, এই ত্যাগের মন্ত্র ছড়িয়ে দেওয়া। এইটি নিরূপণ করছেন বিবেকানন্দ। ভারতীয় আধ্যাত্মিকতার আরেকটি বিশেষত্ব আছে, তারও প্রচার হোক তিনি চাইছেন। সেটা কি? সেটা হচ্ছে একাত্মতা। এই লেকচারেই স্বামীজি বলছেন এক জায়গায়, our Lord is the Lord of all religions. This idea belongs to India alone, and I challenge any one of you to find it in any other scripture of the world. আচ্ছা, এই যে our Lord is the Lord of all religions, এই কথাটা কিন্তু কোনো শ্রেষ্ঠত্বের বিচারে বলা না, সমত্বের বিচারে বলা। আমাদের ঈশ্বর সব থেকে মহান এই অর্থে নয়, সকলের ঈশ্বরই আমাদের ঈশ্বর এই অর্থে। অনেক জায়গায় এটা ভুল বোঝা হয়ে থাকে, তাই এই কথাটুকু বলার প্রয়োজন মনে করলাম। এবার ভারতের আধ্যাত্মিকতার উচ্চতম সত্যটি হলো ব্রহ্ম, নিরাকার, নির্গুণ, বিশুদ্ধ চৈতন্য।
যা থেকে সমস্ত সাকার বা নিরাকার সগুণের সৃষ্টি, এবং যাতে সমস্ত সাকার বা নিরাকার সগুণের লয়। তাই ব্রহ্মই কারো কাছে রাম, ব্রহ্মই কারো কাছে আল্লাহ, ব্রহ্মই কারো নারায়ণ, কারো কাছে ব্রহ্ম গড। এ কথা শুধু বিবেকানন্দ কেন, কথামৃতে আমরা বারবার পাই। এবার ক্ষমতাশালী ও বিভেদকামীদের সবচেয়ে সহজ পুতুল, যেটা হিংসে ও বিভেদ সৃষ্টি করার জন্য তারা ব্যবহার করে থাকেন, সেটা হচ্ছে ধর্ম। সেই ধর্মের বিভেদকেও নষ্ট করে সব ধর্মকে একীভূত করার ক্ষমতা এই ভারতীয় আধ্যাত্মিকতার বৈদান্তিক দর্শনের আছে বলে স্বামীজি মনে করছেন। সেই ক্ষমতা প্রদর্শনের কথা স্বামীজি বলছেন, সেই যে সবাইকে এক করে তোলা, সেই ক্ষমতা প্রদর্শনের কথা স্বামীজি এই কথাও মনে করিয়ে দিচ্ছেন যে খ্রিস্ট ধর্ম যেমন মিশনারিদের পাঠিয়েছে দেশে বিদেশে, বা অন্যান্য অনেক ধর্মই তার প্রচারকদের পাঠিয়েছে নানা স্থানে, ভারত থেকে বেদান্ত প্রচারে কেউ কোনোদিন কিন্তু বাইরে যাননি ইতিহাসে। ভারত কোনোদিনই বাইরের কোনো দেশের উপর বা জাতির উপর নিজের দর্শন চাপিয়ে দেওয়ার, ইম্পোজ করে দেওয়ার চেষ্টা করেনি। কিন্তু এখন এখন বলতে যে সময় দাঁড়িয়ে স্বামীজি কথা বলছেন, সে সময় বলছেন যে এখন আস্তে আস্তে বদল আসছে, যে বাইরের দেশ ও জাতিরাও আহ শান্তির জন্য, মুক্তির জন্য অস্থির হয়ে ভারতের দিকে তাকাচ্ছে, আর ভারত থেকে ভাব তরঙ্গ ছড়িয়ে পড়ছে বাইরের দিকে, যেটা স্বামীজি নিজেরই যে বিদেশ গমন তার মধ্যে দিয়ে সম্ভব হয়েছে। স্বামীজিকে নিয়ে এখানে এরকম অভিযোগ অনেকে তোলেন যে স্বামীজি এমন একটা সময় সারা বিশ্বকে শিক্ষা দেওয়ার দায়িত্ব এমন এক দেশের উপর রাখছেন, যে দেশ নিজেই কিনা আত্মবিস্মৃত, যে দেশ নিজেই পরমুখাপেক্ষী। এটা কি ঠিক হলো? এবার এই অভিযোগটির উত্তর খুঁজতে আমাদের অবশ্য খুব বেশি দূর যেতে হয় না, খুব সহজ উত্তর। এটা হচ্ছে, যেভাবে অন্যকে পড়া বোঝাতে হলে তার আগে নিজের পড়াটা ভালো করে হয়ে যাওয়া প্রয়োজন, এটাও সেরকম। স্বামীজি আরো বলতেন যে নিজের জন্য হাইয়েস্ট পসিবল আইডিয়াল সেট করে সেই লক্ষ্যে এগোলে তার আগের সমস্ত লক্ষ্যগুলোই পূরণ হয়ে যায় ওই পথে। কাজেই আমার সর্বোচ্চ আদর্শ যদি থাকে বিশ্বে এই ভাব তরঙ্গ, আধ্যাত্মিক ভাব তরঙ্গ প্রসার এবং প্রচার, তাহলে আমাকে নিজেকেও তার মধ্য দিয়ে যেতে হবে। স্বামীজি এর পরেই সাম্বান লেকচারে যে কথাটা বলছেন তাতে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই যেটা কিছুক্ষণ আগে পড়ে শুরু করেছিলাম, যে উই হ্যাভ নাও বিন প্লেসড ইন আ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড রেসপন্সিবল পজিশন। A great moral obligation rests on the sons of India to fully equip themselves for the work of enlightening the world on the problems of human existence. কি বলছেন খেয়াল করলে দেখা যাবে যে অন্যকে এনলাইটেন করা বা পাঠ দেওয়ার আগে নিজেকে ইকুইপ করার কথা বলছেন, নিজেকে তৈরি করার কথা বলছেন। সহজ বাংলায় আপনি আচরি ধর্ম পরের শিখাও, সহজ ইংরেজিতে লিড বাই এক্সাম্পলস। স্বামীজি একবারও দাবি করছেন না যে ভারতবর্ষ আচার্যের আসনে বসে গেছে। তিনি বলছেন সারা পৃথিবীকে আধ্যাত্মিক করে তোলার রসদ ও শক্তি আমাদের আছে। এবার প্রয়োজন শুধু নিজেকে সঠিকভাবে প্রস্তুত করা, যাতে এই কাজটি আমি সম্পাদন করতে পারি। যদি ভারত একাধারে নিজেকে প্রস্তুত করে তার মহান আধ্যাত্মিক দর্শনের প্রায়োগিকতায়, নিজেকে ব্যবহারিক দৈনন্দিন জীবনে যদি সে নিয়ে আসতে পারে এই আধ্যাত্মিক চেতনাগুলোকে, এবং সেই জীবনই যদি শিক্ষণীয় করে তুলতে পারে পৃথিবীর কাছে, যদি ভারত তথা ভারতবাসীর মন এবং মুখ এক হয়, তবেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। পাম্বানের বক্তৃতায় এটাই
স্বামীজির একরকম শেষ কথা। নিজেকে নিয়ে ভারত যে খুব লজ্জিত, খুব সংকুচিত, আড়ষ্ট, সেটা স্বামীজি অনুভব করেছেন। ভারত যেন খুব বড় ভুল করে ফেলেছে ইংল্যান্ড, স্পেন, পর্তুগালের মতো, ফ্রান্সের মতো দেশ জয় না করে, উপনিবেশ বিস্তার না করে। ভারত যেন দোষ করে ফেলেছে পাপ ও হিংসায়, যুদ্ধে উন্মত্ত একটা পৃথিবীতে মোটামুটি শান্তিপ্রিয় নিভৃত একটা জীবন বাঁচতেছে। ভারত ব্যবসায়, বাণিজ্যে, রাজনীতিতে, সমরনীতিতে যথেষ্ট চতুর নয়, যে এ যেন ভারতের একটা দুর্বলতা। এই হীনমন্যতা ভেঙে ভারতকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছেন স্বামীজি। বলছেন যে কত দেশ, কত জাতি সব গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় যে তাদের পূর্বপুরুষ কোনো দস্যু, কোনো বোম্বেটে, গায়ের জোরে লোকের ওপর লুটপাট অত্যাচার চালানো কোনো দুর্বৃত্ত ছিল। আর ভারতে আমাদের পূর্বপুরুষরা এক একজন ঋষি, যারা কারো ক্ষতি চাননি, বিভেদ চাননি, উচ্চতম আধ্যাত্মিক চিন্তায় নিজেদের ব্যাপৃত রেখেছেন, যাদের চিন্তায় ধরা দিয়েছে এমন সব মহাবাক্য আমরা স্মরণ করতে পারি: অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম, জ্ঞানী ব্রহ্ম, তত্ত্বমসি, তুমি সে, বা অন্য অর্থে ভক্ত ভগবান অভেদ। যাদের মাথায়, যাদের মনে, যাদের হৃদয়ে এই জিনিসগুলো ধরা দিয়েছে, তারা কি উত্তর পুরুষদের জন্য গর্ব করার মতো কিছুই রেখে যেতে পারেননি? স্বামীজি জিজ্ঞেস করছেন। আমাদের কি এতই একটা দিনহীন অবস্থা যে কাদার বদলে কাদা ছুঁড়েই আমাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে, যুদ্ধে জিততে হবে? বরং আমাদের কাছে এমন যে একটা সম্পদ আছে, যা চিরতরে পৃথিবীতে যুদ্ধ থামিয়ে দিতে পারে, পৃথিবী থেকে বিভেদ বৈষম্য মুছে শান্তি সাহচর্য নিয়ে আসতে পারে, সে নিয়ে আমাদের কি গর্ব করার মতো কিছুই নেই? আত্মশ্রদ্ধা করার মতো কিচ্ছু নেই? শিকাগো মহাসভার যে বিদায়ী অধিবেশন, সেখানে দাঁড়িয়ে বিবেকানন্দ বলেছিলেন, আহ হাজার বাধা প্রদান সত্ত্বেও, আমি মন থেকে বলছি, একেবারে হয়তো প্রত্যেকটা শব্দ মিলবে না উদ্ধৃতির সঙ্গে, হাজার বাধা প্রদান সত্ত্বেও আহ প্রত্যেক ধর্মের পতাকার উপর লেখা থাকবে: বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। এই কথা সে সময় দাঁড়িয়ে আর কোনো প্রবর্তক, প্রচারক, দার্শনিক বলতে পারেননি। বিবেকানন্দের একার কণ্ঠস্বর ছিল সেই দিন। বিবেকানন্দ বুঝেছিলেন ভারতীয় আধ্যাত্মিকতার ক্ষমতা কতটা। 4 বছর পর ভারতের উপকূলবর্তী এই পাম্বান দ্বীপে দাঁড়িয়ে তিনি আবার স্মরণ করাচ্ছেন সেই কথা, এবং দেখছেন তিনি এখনো একাই। বিদেশিরা কেন, তার দেশের মানুষের কাছেও এই কথা নতুন। নিজের দেশের ইতিহাস দর্শন সম্পর্কে তারা বিন্দু মাত্র অবগত নয়। সন্ন্যাসীর এই সব কথা তাদের কাছে একদম আনকোরা। এইটি সেই সময়েও এবং আজকের দিনেও আমার মনে হয় সবচেয়ে দুঃখের কথা, যে বিবেকানন্দ তার স্বাতন্ত্র্যের কারণেই সারা জীবন ভয়ানক রকম একা থেকে গেছে। পাম্বানে বলা তার এই শেষ কথাগুলি যে কি গভীর দুঃখ থেকে বলা, আমরা কি অনুমান করতে পারি? আজকের দিনেও পারি কি অনুমান করতে? তিনি তখনই একরকম বুঝেছেন ইতিহাসের প্যাটার্ন, যে যুদ্ধ লাগাচ্ছে যারা, মানুষ মেরে হাতে রক্ত মাখছে যারা,
পেশি শক্তির জোরে যারা ধমকাচ্ছে চমকাচ্ছে, তামাম দুনিয়া শেষ অবধি তাদেরকেই গ্লোরিফাই করে, সেই সব কাজকেই ফ্যাশনেবল বলে মনে করে পৃথিবীর অধিকাংশ মানুষ। কারণ আফটার অল এই কাজগুলো প্যালপেবল, অর্থাৎ ক্ষমতাশালীর চিৎকার আমি কানে শুনতে পাচ্ছি, যুদ্ধের গোলাগুলির আওয়াজ আমি শুনতে পাচ্ছি, রক্তের রং আমি দেখতে পাচ্ছি। তুলনায় ভারতের আধ্যাত্মিক ইতিহাস কেমন? বিবেকানন্দ নিজেই বলছেন যে তার শব্দ শিশির পাতের মতো, এত নীরব, এত নিভৃত যে কেউ জানতে পারে না। আর যে জানতে পারে তার এবং তার আশেপাশের সবার জীবন গতি বদলে যায়। সেই উপলব্ধি থেকেই বিবেকানন্দ একেবারে আকুল ভাবে আহ্বান জানাচ্ছেন পাম্বানে উপস্থিত মানুষদের কাছে যে ভারতবাসী রূপে তোমরা কি মহান ঐতিহ্যের উত্তরাধিকারী সেই কথা ভেবে গর্বিত হও। নিজেকে হেয় জ্ঞান করো না, যা কিছু খামতি আছে আমাদের ঝেড়ে ফেলে নিজেকে প্রস্তুত করতে হবে সেই মহান ঐতিহ্যের যোগ্য উত্তরসূরি বা যোগ্য অধিকারী হয়ে উঠতে। এবং তারপর সাম্যের সেই যে মহান বার্তা, সেই বার্তা ছড়িয়ে দিতে হবে সারা পৃথিবীতে। কারণ যুদ্ধে, হিংসায়, বৈষম্যে সারা পৃথিবী কাঁদছে, কাতরাচ্ছে একদম। আর এখন আশ্বাস চাই, এবং এবং শুধু ওই মৌখিক আশ্বাস না, দূরের কোনো স্বর্গের প্রতিশ্রুতি নয়। যে স্বর্গ এই জীবনে পাওয়া সম্ভব তাকেই এই পৃথিবী চায়। সেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। সেই বিশ্ব মানবের যে কান্না, সেই কান্না স্বামীজির কানে এসে পৌঁছেছিল এবং স্বামীজি সেই কান্নার প্রত্যুত্তরে একজন পরিত্রাতাকে খুঁজছেন, যেই পরিত্রাতা কোনো ওয়ান ম্যান আর্মি হবে না। স্বামীজির সেই শিষ্যদের প্রতি আশীর্বাদ ছিল যে আমি যা হয়েছি তোমরা আমার চেয়ে আরো আরো হাজার হাজার গুণ বড় হও। স্বামীজি সংঘে বিশ্বাসী ছিলেন, দলগত কাজে বিশ্বাসী ছিলেন। তাই ভারতবাসীকে তিনি একরকম আহ্বান জানাচ্ছেন যে পৃথিবী যেখানে ছন্ন ছাড়া, পৃথিবী যেখানে কাতর, পৃথিবী যেখানে অসহায়, সেইখানে আমাদের যোগ্য মানুষ হয়ে মানুষের মতো পৃথিবীর পাশে দাঁড়ানো এক এবং একমাত্র কর্তব্য। এই পাম্বানবাসীর উদ্দেশ্যে স্বামীজির শেষ যে কথা, সেই কথাটা আমরা পড়ি। স্বামীজি বলছেন, we may be degraded and degenerated now. এখন আমরা ডিগ্রেডেড হতে পারি, আমাদের পতন হয়ে থাকতে পারে, আমরা ডিজেনারেট করে যেতে পারি। বাট however degraded and degenerated we may be, we can become great if only we begin to work in right earnest on behalf of our religion. আমি আরেকবার পড়ছি, এটাই বলতে গেলে স্বামীজির এই লেকচারের শেষ কথা। We may be degraded and degenerated now, but however degraded and degenerated we may be, we can become great if only we begin to work in right earnest on behalf of our religion.
অর্থাৎ আজ আমরা যে দুরবস্থাতেই থাকি না কেন, যদি নিষ্ঠার সঙ্গে নিজের আদর্শের প্রতি অবিচল থেকে আজকেও দেরি হয়ে গিয়ে থাকলেও, অনেকটা পতন স্খলন হয়ে গিয়ে থাকলেও, আজকেও যদি আমরা পথ চলা শুরু করি, সাফল্য আমাদের ঠিকই আসবে। এই ছিল স্বামীজির পাম্বান দ্বীপে প্রদত্ত বক্তৃতা নিয়ে আমাদের আলোচনা। ভারতে বিবেকানন্দ বা লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া বিষয়ক সিরিজের এটা অংশ। আমরা শুরু করেছিলাম এই আলোচনা দিয়ে যে স্বামীজির চোখে ভারতবর্ষ কেন একটা বিশেষ স্থান অধিকার করে আছে, কেন ভারতীয় হিসেবে আমাদের নিজের দেশকে ঘৃণা না করে, নিজের দেশ সম্বন্ধে লজ্জিত না হয়ে তাকে ভালোবাসা প্রয়োজন। আমরা আজকের আলোচনা থেকে দেখলাম স্বামীজি দুটো জিনিস ঠিক করে দিচ্ছেন আমাদের কাছে। এক, ভারতীয় হিসাবে আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য, অর্থাৎ বিশ্বব্যাপী ভারতীয় আধ্যাত্মিক ভাবের প্রসার ঘটানো। আর দুই, সেই উদ্দেশ্য বা লক্ষ্যে পৌঁছতে গেলে নিজেদের কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেইটা।